নমস্কার, গল্পভার স্টুডিওতে আপনাকে স্বাগত। তাহলে আরও একবার চলে এলাম কিন্তু আপনাদের কাছে আপনাদের গল্প শোনাতে। আচ্ছা, বাঙালির রবিবারের দুপুরবেলার প্রধান উপাদান কি বলুন তো? ঠিক ধরেছেন, জমিয়ে খাসির মাংস, ভাত, ঘুম, আর ঘুমোতে যাওয়ার আগে টান টান উত্তেজনাপূর্ণ গোয়েন্দা গল্প। তাই আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তেমন একটি গোয়েন্দা গল্প। আজকে একেবারে গল্পটা এনেছি গোয়েন্দাপীঠ লাল বাজার থেকে। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথ ওরফে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প। এটি সত্যি ঘটনা, বিষম সমস্যা। আচ্ছা, আর বকবক করে সময় নষ্ট করব না, চলুন তাহলে গল্প শুরু করি। কার্তিক মাসের একদিন দুপুর 2টো নাগাদ শহরের মধ্যে হঠাৎ একটা গুজব ছড়িয়ে পড়ল, খুন হয়েছে। যেমন কেউ যদি শোনে সাপে কামড়েছে, তখন সাপুড়ে যেমন বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ছুটে যায় সাপের কামড়ের চিকিৎসা করাতে, তেমনি খুনের খবর শুনলে আমাদেরও তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছে তদন্তে নামতে হয়। অনেক দিন ধরেই এই নিয়মই চলছে। খুন হয়েছে এই খবর কানে আসা মাত্রই আমি রওনা দিলাম। কিন্তু সমস্যাটা হলো, কোথায় যে খুন হয়েছে সেটাই কেউ বলতে পারছে না। পথে অনেককে জিজ্ঞেস করলাম, কেউ বলল, খুনের কথা তো শুনি। আবার কেউ বলল, শুনেছি খুন হয়েছে, কিন্তু কোথায় হয়েছে জানি না। এইভাবে কেউ সঠিক কিছু বলতে না পারায় আমি আর অযথা ঘোরাঘুরি না করে থানায় ফিরে এলাম। ভাবলাম, যদি উপর থেকে তদন্তের আদেশ আসে তখনই বেরোবো, না এলে থানাতেই থাকবো। প্রায় আধ ঘন্টা থানায় বসে কাটালাম, কোনো খবর নেই। তখন ভাবলাম, হয়তো এই খুনের খবরটা ভুল, হয়তো কিছুই হয়নি, শুধুই একটা গুজব ছড়িয়েছে শহরময়। কারণ সত্যিকারের খুন হলে পুলিশের কাছে এতক্ষণ নিশ্চয়ই খবর পৌঁছে যেত। আরও 1 ঘন্টা অপেক্ষার পর একজন কনস্টেবল এসে জানালো খুন হয়েছে নাথের বাগানে। খবর পেয়েই আমি নাথের বাগানে রওনা দিলাম। ওখানেই শহরের বেড়াবেড়ির মতো জায়গা, সারি সারি দালান, যেখানে পতিতা মহিলারা থাকেন। কোনো সেই এলাকাতেই হয়েছে। পৌঁছে দেখলাম একটা নির্দিষ্ট ঘরের সামনে অনেক পুলিশ কর্মী জড়ো হয়েছে। একজন আমাকে নিয়ে সেই ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা খুবই ছোট, একটা খোলার ঘর। ভেতরে একটা কাঠের খাটে একজন মহিলার নিথর দেহ পড়ে আছে, চিত হয়ে, মাথা দক্ষিণে, পা উত্তরে, বাঁ হাত বুকের উপর রাখা, আর ডান হাত খাট থেকে ঝুলে পড়েছে। চোখ বন্ধ, ঠোঁট জোড়া লাগানো। শরীরে কোথাও বড় কোনো আঘাত নেই, কেবল গলার আশেপাশে 3-4টে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, সম্ভবত নখের ছেঁচা। গলার নিচে কিছুই পরা নেই, যা একটু একটু ধরা যায় তা একটুখানি সোনার দুল বা কানে, আর কোমরে একটা রূপোর গাঁট। খাটের পাশে মেঝেতে একটা সোনার কাটাও পড়েছিল। ঘরের মেঝেতে একটা গ্লাসে অল্প জল আর একটা কাঁসার বাটি পড়ে আছে। বাটিতে কিছু নেই, কিন্তু পাশেই 1 টুকরো শালপাতার ঠোঙায় কিছু মিষ্টি ছিল। ঘরের একটা দরজা রাস্তার দিকে, আর একটা দরজা পাশের সরু গলির দিকে। তবে গলির দরজাটা সবসময় বন্ধই থাকতো, চলাফেরা হতো সামনের দরজা দিয়েই। ঘরে ঢুকলেই ডান দিকে খাট আর বাঁদিকে গলির দরজা। দরজার পাশে একটা কাঠের আলমারি আছে, যেটাই ঘরের একমাত্র দামি জিনিস বলা যায়। সেখানে কাপড়, অলংকার, টাকা পয়সা সবই রাখা হতো। আমি আলমারির দিকে তাকালাম, বাইরে চাবি লাগানো আছে। দেখে মনে হলো ভিতরে জিনিসপত্র এলোমেলো, কিছু চুরি গেছে বলেই সন্দেহ। কয়েকটা কাপড় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। চাবিতে একটা কালো ফিতা বাঁধা ছিল, দেখে মনে হলো জোর করে কেউ টেনে ছিঁড়ে নিয়েছে। মৃতার কোমরে বাঁধা একটা লাল ফিতার সঙ্গে ওই ফিতাটার মিল পাওয়া গেল। আলমারি খুলে দেখি অলংকার, টাকা পয়সা কিছুই নেই। অনুসন্ধান করে জানতে পারলাম মৃত মেয়েটির নাম চাপা। চাপা ছিল একজন চরিত্রহীন নারী। সে যে ঘরে থাকতো সেটা তার নিজের বাড়ি ছিল না, সেটা ভব নামের এক বাড়িওয়ালির বাড়ি। ভব বাড়ির ভিতরের একটি ঘরে চাপা থাকতো। ভব ছাড়া ওই বাড়িতে আরও 6-7 জন মহিলা থাকেন, যাদের চরিত্র নিয়েও অনেক কথা শোনা যায়। ওরাও ওখান থেকেই অনৈতিক পথে জীবন কাটাচ্ছে।
চাপা ছাড়া বাড়ির কেউ বাইরে বের হয় না, আর বাড়ির বাইরেও ওই একটা ঘর ছাড়া আর কিছুই নেই। ভব আর তার ভাড়াটিয়াদের কাছ থেকে জানা গেল চাপা সাধারণ এক মেয়ে হলেও তার কাছে কিছু সোনার আর রূপার গয়নাগাটি ছিল। যেদিন দুপুরে ওর মৃতদেহ পাওয়া যায় সেদিন সকালে সবাই ওর গায়ের নিচের গয়নাগুলি দেখেছে। একজোড়া সোনার পাক দেওয়া বালা, একজোড়া সোনার পালং পাতার নকশার অনন্ত, একছড়া সোনার ডায়মন্ড কাটা চিক, 8টা সোনার ডায়মন্ড কাটা মাড়ি, 3টে সোনার কাটা, একছড়া রূপোর উল্টো গাঁট, 4 গাছি রূপোর পাক দেওয়া মল। এছাড়া চাপার কাছে কিছু নগদ টাকাও ছিল বলে কেউ কেউ জানিয়েছে। আরও জানা গেল চাপা ওই দিন সকালে 6টার সময় ঘুম থেকে ওঠে। প্রথমে সে বাড়ির ভিতরে যায়, তখন সবাই তাকে দেখে। তখন ওর গায়ে সব গয়না ছিল। চাপা বাড়ির ভিতরে গিয়ে গোলাপের ঘরের সামনে বসে। তখন বাইরে থেকে কেউ চাপা চাপা বলে ডাকলে সে বাইরে যায়। এরপরই দেখা যায় ওর ঘরের দরজা বন্ধ, কিন্তু ভিতর থেকে গান বাজনার আওয়াজ আসতে থাকে। কে যে বাজাচ্ছিল বাড়ির কেউই তা বলতে পারে না, কারণ কেউ ওই মানুষটাকে চোখে দেখেনি, শুধু গলার আওয়াজ শুনেছে। গাইছিল চাপা নিজেই। প্রায় 2 ঘন্টা ধরে সে জোরে জোরে গান গিয়েছিল, সেটা সবাই শুনেছে। কখন গান বাজনা থেমেছে আর কখন সেই লোক চুপি চুপি বেরিয়ে গেছে কেউ বলতে পারে না। তবে তারপরে চাপা ওই বাড়িতেই ছিল। সকাল 10টার দিকে দেখা গেছে চাপা আবার বাড়ির ভিতরে ঢুকেছে, তখনও তার গায়ে আগের সব গয়না ছিল। চাপার ঘরের সামনে রাস্তার উত্তর পাশে হর নামে এক বাড়িওয়ালির বাড়ি। সেখানেও কিছু চরিত্রহীন মহিলা থাকে। তাদের মধ্যে একজন জানালেন সকাল প্রায় 11টার সময় তিনি দেখেছেন চাপা নিজের ঘরে ঢুকে সদর দরজা বন্ধ করে দেয়। এরপর চাপা জীবিত থাকাকালীন কেউ তাকে দরজা খুলতে দেখেনি, কেউ ভিতরে ঢোকেনি। যদিও সে বলল দরজা বন্ধ করার সময় সে ঘরের ভিতরে আর কাউকে দেখেনি, তবে কেউ ছিল না এই কথাও সে জোর দিয়ে বলতে পারছে না। এই ঘটনাগুলো জানার পর কে প্রথম চাপার মৃতদেহ দেখে এবং কিভাবে দেখে সেটা জানার ইচ্ছা প্রকাশ করলাম। তখন আমার সঙ্গের এক পুলিশ কর্মচারী বললেন, আজ দুপুর 1টার সময় ভব থানায় গিয়ে খবর দেয় যে তার ভাড়াটিয়া চাপা নিজের ঘরে মৃত অবস্থায় পড়ে আছে, আর তার গায়ে আগের যেসব গয়না ছিল তার বেশিরভাগই নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসে তদন্ত শুরু করি। এই পর্যন্ত যে জানা গেছে তা হলো সকাল 11টার সময় চাপাকে শেষবার ওর ঘরে ঢুকতে দেখা গেছে। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এই অবস্থা দেখে কেউ চাপাকে বাইরে থেকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে যায় পাশের কেবলরামের পান দোকানে। তখন কেবলরাম দোকানেই ছিল। সে সব শুনে তার সঙ্গে চাপার ঘরের দিকে যায়। প্রথমে কেবলরামও চাপাকে ডাকে। সাড়া না পেয়ে তারা গলির ভিতর দিয়ে ঘরের অন্য দরজার কাছে যায়। সেখানে গিয়ে দেখে দরজাটা খোলা। তারা দুজনেই ঘরে ঢুকে দেখে চাপা বিছানায় শুয়ে আছে। তখন কেবলরাম প্রথমে তাকে ডাকে। কোনো উত্তর না পেয়ে শরীরে হাত দিয়ে বুঝতে পারে সে মৃত। এরপর তার বাইরে এসে বিষয়টা অন্যদের জানায়। সেই সময় রাস্তায় হরবাড়ির ভাড়াটিয়া কামিনী, বিধু আর তারামণি বসেছিল। কেবলরামের কথা শুনেই তারা ওই গলির দরজা দিয়ে চাপার ঘরে ঢোকে এবং তাদের কেউ একজন ভেতর থেকে সদর দরজা খুলে দেয়। এরপর ভিড় বাড়ে। ভব বাড়িয়ারি আর তার বাড়ির অন্য ভাড়াটিয়ারাও আসে। শেষে ভব থানায় গিয়ে খবর দেয়। আমি জিজ্ঞেস করলাম, যে লোক কেবলরামকে প্রথম খবর দেয় সে কি চাপার ঘরে প্রথম গিয়েছিল? হ্যাঁ, কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সে তো কেবলরামের সঙ্গেই ছিল। সত্যি, প্রথমে ছিল, কিন্তু হট্টগোলের সময় কোথায় যে চলে গেছে কেউ বলতে পারছে না স্যার। তাহলে তার নাম ঠিকানা? কেউ বলতে পারে না। কেবলরামও বলে সে ওই লোককে আগে কখনো দেখেনি। এই সব শুনে আমরা দুজন ঘর থেকে বেরিয়ে এলাম। মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় চাদর, দড়ি ইত্যাদি সব তৈরি ছিল। তারপর মৃতদেহ বের করে আনা হলো, আর আমরা আবার ঘরে ঢুকে ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু আর কিছু সন্দেহজনক পাওয়া গেল না। ভববাড়ির মহিলা ভাড়াটিয়ারা মিলে সেই মৃতদেহ ডেড হাউসে নিয়ে গেল, কিন্তু আমরা সেখানেই বসে প্রকৃত সত্য অনুসন্ধান করতে শুরু করলাম। প্রাথমিকভাবে গোপনে কিছু না করে
প্রকাশ্যে জেরা শুরু করলাম। একে একে সবাইকে ডেকে তাদের জবানবন্দি নিতে শুরু করলাম। সেসব জবানবন্দির সংক্ষিপ্ত বিবরণ আমরা পাঠকদের জানাবো। এগুলো খুব রোমাঞ্চকর না হলেও দরকারি, না হলে মামলার সূত্রপাত কিভাবে হয়েছিল তা বোঝা যাবে না। পাঠকবৃন্দ, এই মামলার তদন্তে আরও গভীরে ঢোকার আগে আমাদের একবার ভালো করে ভাবা দরকার যে চাপার মৃত্যুটা আত্মহত্যা ছিল না খুন, নাকি স্বাভাবিক মৃত্যু। প্রথমে দেখা যাক আত্মহত্যা কি সম্ভব। চাপার বিছানার উপর একটি বাটি এবং জলের পাত্র ছিল। আত্মহত্যার জন্য কেউ যদি বিষ মিশিয়ে জল খায় তা অসম্ভব নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আত্মহত্যার কারণ কি? যে নারী সকাল 10টা পর্যন্ত গান বাজনায় ব্যস্ত ছিল, তার মনে এমন কি ঘটল যে সে হঠাৎ আত্মহত্যা করে বসবে? তথাকথিত যদি ধরাও যায় সে আত্মহত্যা করেছে, তাহলে তার গায়ে থাকা গয়নাগুলো কোথায় গেল? কোমরের চাবি কিভাবে ছিঁড়ে আলমারিতে লাগানো অবস্থায় পাওয়া গেল? এগুলো কিন্তু বড় রহস্যজনক। কাজেই শুধু দৃশ্য দেখে আত্মহত্যা বলে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তাহলে কি এটা খুন? যদি খুন হয় তাহলে খুনের একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আর এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য আমাদের সামনে এসেছে তাতে খুনের উদ্দেশ্য চুরি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আসুন দেখি কি কি কারণে আমরা এটিকে খুনই ভাবতে পারি। প্রথমত, সকাল 10টা পর্যন্ত যে মেয়ে সুস্থ শরীরে গান গাইতে পারে, হঠাৎ তার মৃত্যু হলে সেটা সন্দেহজনক না হয়ে যায় না। মৃত্যুর পর গয়নাগুলো যদি সে নিজে খুলেও রাখে, তাহলে কানে একটা মাত্র মাড়ি কেন থাকবে? কোমরে ছেঁড়া গোটের টুকরো কেন থাকবে? মাথার কাটা কেন পিছনে পড়ে থাকবে? আবার কোমরের চাবি ছিঁড়ে নিয়ে তা আলমারিতে লাগানো অবস্থায় পাওয়া গেল কেন? তৃতীয়ত, ঘরের সামনের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু পেছনের দরজা খোলা কেন? আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে রাখা, চুরি হয়েছে বলেই তো মনে হয়। এই 4টি বিষয় একটু মনোযোগ দিয়ে দেখলেই পরিষ্কার হয় চাপাকে কেউ চুরি করার উদ্দেশ্যেই হত্যা করেছে, এবং সেই ব্যক্তি তার গয়না টাকা সব নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। এই অবস্থায় আমরা মনে মনে ঠিক করলাম, হ্যাঁ, এটা খুনি। কিন্তু কিছু প্রশ্ন তখনও রয়ে গেল। প্রথমত, চাপার গায়ে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন নেই, তাহলে হত্যা কিভাবে সম্ভব? চোর যদি গলা চেপে মারে তাহলে সাধারণত গলায় চেপে ধরা দাগ থাকে। এখানে গলার আশেপাশে কিছু নখের আঁচড় ছাড়া আর কিছুই দেখা যায়নি। যদি গলা টিপে মারা হয় তাহলে চক্ষু বন্ধ কেন? দাঁত কি কারণে শক্ত করে একসঙ্গে জোড়া লাগানো ছিল? মৃতার মাথার কাছের বিছানায় এক বাটি জল ছিল, এটা কেন? হত্যাকারী কি এতটা সহানুভূতিশীল ছিল যে সে তাকে জল খাইয়ে দিয়েছে? আমার পেশাগত অভিজ্ঞতায় যত মামলায় দেখেছি, চোরেরা সাধারণত রাতের অন্ধকারে চুরি বা খুন করে। দিনের বেলায় যেখানে আশেপাশে অনেক ঘর লোকজন, সেখানে এইভাবে হত্যা ও চুরি খুবই ঝুঁকিপূর্ণ। কারণ যদি হত্যা করতে গিয়ে সামান্য আওয়াজও হয়, তাহলে আশেপাশের লোকজন ছুটে আসার সম্ভাবনাই বেশি। এমন ঝুঁকি খুব কম চোরই নেয়। তাহলে কি চাপার মৃত্যু স্বাভাবিক ছিল? তাহলেও প্রশ্ন থেকেই যায়, তার গয়নাগুলো গেল কোথায়? কে সেগুলো নিল? হতে পারে চাপা কোনো হঠাৎ অসুস্থতায় মারা গেছে এবং পরে কেউ সুযোগ বুঝে গয়না ও টাকা পয়সা নিয়ে পালিয়েছে। কিন্তু ঘরের সামনে থেকে দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে সেই ব্যক্তি ভিতরে ঢুকলো কিভাবে? যদি সে জানতো না যে চাপা মারা গেছে, তাহলে সে কিভাবে সাহস করে দরজা খুলে ভিতরে ঢুকলো? তাহলে কি চাপার মৃত্যুর সময় ঘরে আরও কেউ ছিল? সেই লোকই তাকে শেষবার জল দিয়েছিল, তারপর সেই কি গয়না টাকা নিয়ে পালিয়ে গেছে? সম্পূর্ণ অসম্ভব নয়। তবে ঘটনা যতই সম্ভাব্য বা অসম্ভব হোক, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এটা খুন, আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু, এমন সিদ্ধান্ত এসব কিছু সামান্য তথ্য দেখে নেওয়া একেবারেই ভুল হবে। তাহলে একটা বিষয় নিশ্চিত, চাপার মৃত্যু যেভাবেই হোক না কেন, তার ঘর থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি গেছেই গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এখন আমাদের আসল কাজ হচ্ছে এই চুরি হওয়া জিনিসপত্রগুলিকে খোঁজ নেওয়া। চুরি হওয়া গয়নাগুলো কার কাছ থেকে উদ্ধার হয় সেই অনুযায়ী তাদের জবানবন্দি মন দিয়ে শুনলেই আমরা পুরো ঘটনার আসল রূপ বের করতে পারব। এ বিষয়ে অনুসন্ধানে আগ্রহী হয়ে আমরা যেসব ব্যক্তির সাক্ষ্য নিয়েছিলাম তাদের সারসংক্ষেপ পাঠকদের জন্য দরকার মনে করে সংক্ষেপে নিচে দিয়ে দিলাম। ভব নামে যে বার বিলাসিনীর বাড়িওয়ালির থানায় গিয়ে প্রথম খবর দিয়েছিল, প্রথমে তাকেই জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম ভব বাড়িওয়ালি। চাপা কতদিন ধরে তোমার বাড়িতে ভাড়াটে হিসেবে আছে? প্রায় 4 বছর ধরে সে আমার বাড়িতে থাকে। আমরা যে গয়নার কথা আগেই জেনেছি সেগুলো কি সত্যি ওরই ছিল? হ্যাঁ স্যার, ওরই ছিল। আচ্ছা, তুমি শেষবার কবে গয়নাগুলো ওর গায়ে দেখেছিলে? আজ ওই সকাল 10টা কি 10:30টার সময় দেখেছি। ওর মৃত্যুর খবর তুমি কখন প্রথম জানলে, আর জানার পর কি করলে? ওই দুপুর অনুমান 12টার সময় আমি বাড়ির ভিতর কাজ করছিলাম। তখন বাইরে হঠাৎ গোলমাল শুনতে পাই। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। আমার পিছনে বাড়ির আরও কয়েকজন ভাড়াটেও বেরিয়ে এলো। বাইরে এসে দেখি চাঁপার ঘরের সামনে ভিড়। সেখানে প্রায় 20-25 জন লোক জড়ো হয়েছে। আমরা গিয়ে দেখি চাঁপার ঘরের দুটো দরজা খোলা, আর চাঁপা তক্তার উপর মৃত অবস্থায় পড়ে আছে। বাইরে থেকেই এটা দেখি আমি ঘরের ভেতরে ঢুকি। দেখি ওর গায়ে কোনো গয়নাই নেই, আলমারিও খোলা। এই দেখে আমি আবার বাইরে বেরিয়ে আসি। তখন সবার কথায় আমি থানায় গিয়ে খবর দিই। তুমি যখন প্রথম চাপার ঘরের কাছে গেলে তখন ঘরের ভেতরে কেউ ছিল? না, কেউ ছিল না। কাউকে ঘর থেকে বের হতে দেখেছিলে? না। আজ চাপার ঘরে গান বাজনা হয়েছিল, শুনেছ? আজ সকাল 10টা পর্যন্ত ওর ঘরে গান বাজনা হচ্ছিল, চাপা গাইছিল, কিন্তু কে বাজাচ্ছিল জানি না, কারণ দরজা তো বন্ধ ছিল আর আমরা ঘরের ভিতরেই ছিলাম। তুমি যখন প্রথম বাইরে আসো তখন কেবলরাম কোথায় ছিল? তখনও কোথায় ছিল আমি দেখিনি। কামিনী, বিধু ও তারামণিকে তখন সেখানে দেখেছিলে কি? হ্যাঁ, ওদের দেখেছিলাম, কিন্তু আমি যখন প্রথম বাইরে এলাম তখন ওরা ওখানে ছিল কি না তা তো ঠিক মনে পড়ছে না। সম্ভবত তখন ওরা সেখানে ছিল না। তোমাকে আর একটা প্রশ্ন করছি, সত্যি করে উত্তর দিও। যেসব গয়নার কথা বললে সেগুলো কি সত্যিই চাপার ছিল? আমি মিথ্যে বলিনি, ওরই গয়না ছিল। আরে শুধু আমি কেন, এই পাড়া সবাই জানে। রামপোদ্দারের দোকান থেকে এক এক করে গয়নাগুলো কিনেছিল। সম্ভবত এখনো রামপোদ্দার ওর কাছে কিছু টাকা পাবে। তুমি যদি গয়নাগুলো আবার দেখো চিনতে পারবে? অবশ্যই পারবো। আমি 100টা গয়নার মধ্যেও চাপার গয়না আলাদা করে চিনে নিতে পারবো। ভবকে এই কয়েকটা প্রশ্ন করার পর আমরা কেবলরামকে ডাকলাম। কেবলরাম এলে তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম শ্রী কেবলরাম বারিক। কতদিন ধরে এখানে দোকান করছো? প্রায় 2 মাস হবে। তার আগে কোথায় ছিলে? আগে হাবড়ায়। হাবড়া ছাড়লে কেন? ওখানকার আরেক পানওয়ালার সঙ্গে বনিবনা না হওয়ার এইখানে দোকান নিয়েছি। হাবড়ায় তুমি একবার মামলায় পড়েছিলে না? না তো স্যার, আমি কোনো মামলায় পড়িনি। তোমার নাম তো কেবলরাম বললে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কিভাবে বলছো কখনো মামলায় পড়োনি তুমি? হ্যাঁ, একবার গোলমাল হয়েছিল বটে, কিন্তু আমার তো কিছু হয়নি। শুধুই মেয়াদ হয়েছিল? ঠিক করে বলো, মিথ্যে কথা বলছো তো। চিনতে পারছো আমি কে? না স্যার, আপনাকে চিনতে পারছি না। আমি কোনো দোষ করিনি, শুধু মারপিটের মামলায় একবার মেয়াদ হয়েছিল স্যার।
মারপিটের মামলা, চুরির মামলা, অকারণে কেন এখনো মিথ্যে বলছো? ঈশ্বর কি তোমাকে সত্য বলা শেখাননি? ভেবেছিলাম আপনি জানেন না, তাই মিথ্যে বলছিলাম। ঠিক আছে স্যার, আর বলবো না। হ্যাঁ, ওই চুরির মামলায় জেল হয়েছিল। এবার বলো, কোথা থেকে চুরি করলে? এক মহিলার বাড়ি থেকে গয়না চুরির অপরাধে 6 মাস জেল হয়েছিল স্যার। এবার বলো, এই ঘটনার বিষয়ে তুমি কি জানো? আমি কিছুই জানি না। আজ দুপুর 12টার দিকে একটা লোক এসে আমাকে বলল, চাঁপাকে অনেক ডাকছি কিন্তু দরজা খুলছে না। তখন আমি তার সঙ্গে চাঁপার ঘরের কাছে যাই। অনেক ডাকাডাকির পর কোনো উত্তর না পেয়ে গলির দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা, আর চাঁপা মরে গেছে। আমি ভিতরে ঢুকিনি স্যার। এই দেখে আমি বাইরে চলে আসি। তখন এই কামিনী, বিধু, তারামণিকে দেখি। তাদের বললে ওরা ঘরে ঢুকে সদর দরজাটা খুলে দেয়। তারপর আস্তে আস্তে রাস্তায় লোক জমতে শুরু করে। হব সহ বাকি সবাই বাইরে বেরিয়ে আসে। এরপর আপনারা সবাই এসে উপস্থিত হন। এই যা জানি স্যার। আচ্ছা, যে লোকটা চাপাকে ডাকতে চেয়েছিল তার নাম কি? জানি না স্যার। সে কোথায় থাকে? সেটাও জানি না। তাহলে তুমি তাকে চেনো না? না স্যার। সে হিন্দু না মুসলমান, বাঙালি না হিন্দুস্তানি? স্যার, হিন্দু, সম্ভবত বাঙালি। বেশ, তুমি বলছো সে বাঙালি, কিন্তু যারা তাকে দেখেছে তারা সবাই বলছে সে হিন্দুস্তানি। তা কিভাবে? হিন্দুস্তানি হলেও হতে পারে, তবে দেখতে একেবারে বাঙালির মতো স্যার। তুমি বলছো সে অপরিচিত, তাহলে তোমার দোকান ফেলে তার সঙ্গে তুমি চলে গেলে, এটাকে কেউ বিশ্বাস করবে? আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমি ওর সঙ্গে গিয়েছিলাম। তখন তোমার দোকানে কে ছিল? কেউ ছিল না। কিন্তু আশেপাশের লোকেরা বলছে তখন তোমার দোকানে একজন লোক ছিল। আমার দোকানে কেউ ছিল না। একজন লোক বাইরে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু সে তো ওই 1 পয়সার পান কিনতে এসেছিল। তার নাম কি? ওর নাম প্রেমধারী। প্রেমধারী কোথায় থাকে? ও তো ওই বড় রাস্তার ওপর দত্তবাবুদের বাড়ির দাঁড়োয়া। যখন সেই অপরিচিত লোকটা তোমার কাছে এসেছিল তখন প্রেমধারী তাকে দেখেছিল? সম্ভবত দেখেছিল স্যার। চাপার বাড়ির থেকে ফিরে এসে তুমি প্রেমধারীকে দেখেছিলে? না, দেখিনি। তোমার কাছ থেকে খবর পেয়ে কামিনী, বিধু ও তারামণির মধ্যে কে আগে ঘরে ঢুকেছিল? ওরা সবাই একসঙ্গে ঢুকেছিল। এই কয়টি প্রশ্ন করার পর সেই সময়ের জন্য কেবলরামের জবানবন্দি শেষ করা হলো। পরে আরেকজন কর্মচারীর সঙ্গে ওকে প্রেমধারীর থাকার জায়গা দেখাতে পাঠানো হয়। নির্দেশ দেওয়া হলো কেবলরাম যেন কোনোভাবেই প্রেমধারীর সঙ্গে কথা না বলে। কেবলরামের চলে যাওয়ার পর আমি প্রথম কামিনীকে ডাকলাম। তোমার নাম কি? আমার নাম কামিনী। চাপার মৃত্যুর খবর তুমি প্রথম কার কাছ থেকে পেয়েছিলে? কিলিওয়ালার কাছ থেকে। আচ্ছা, যখন তুমি খবর পেয়েছিলে তখন তুমি কোথায় ছিলে? আমি রাস্তায় বসেছিলাম। তখন তুমি একা ছিলে নাকি তোমার সঙ্গে কেউ ছিল? বিধু আর তারামণি তখন সেখানে উপস্থিত ছিল। খবর পাওয়ার পর তোমরা কি করলে? আমরা চাঁপাকে দেখতে গিয়েছিলাম। তুমি সবার আগে ঘরের ভেতর গিয়েছিলে? না মহাশয়, আমি ভেতরে যাইনি। কে ঘরের ভেতরে গিয়েছিল? বিধু না তারামণি, ওদের মধ্যে কে আগে ঘরে ঢুকেছিল তা আমি ঠিক মনে করতে পারছি না। তুমি নিশ্চিত বলছো যে তুমি একবারও ঘরের ভেতরে ঢোকোনি? না, আমি ঘরের ভেতর যাইনি। আচ্ছা, মনে করে বলতে পারো তোমরা কে চাপার ঘরের সদর দরজা খুলেছিলে? আমি দরজা খুলি নাই। আমি যখন চাঁপার কাছে গিয়েছিলাম তখন সদর দরজা খোলা ছিল।
যে খিলিওয়ালা তোমাকে প্রথম খবর দিয়েছিল তখন তার সঙ্গে তুমি আর কাউকে দেখেছিলে কি? আমি আর কাউকে দেখিনি। খিলিওয়ালার সঙ্গে আর কেউ ছিল বলে মনে হয়নি। তুমি তো চাপার বাড়ির সামনেই বসেছিলে, তাহলে বলতে পারো তার ঘরের দরজা কে খুলেছিল? আমি কাউকে দরজা খুলতে দেখিনি, তবে আমার মনে হয় খিলিওয়ালাই প্রথমে দরজা খুলেছিল। কামিনীকে এই কটা প্রশ্ন করে আমি বিদুকে ডাকলাম। তুমি কার কাছ থেকে চাপার মৃত্যু সংবাদ প্রথম শুনেছিলে? আমি তখন ঘরের ভেতরেই ছিলাম। রাস্তায় গোলমাল শুনে বাইরে বের হয়ে এলাম। কার কাছ থেকে খবর শুনেছিলাম তা তো আর বলতে পারবো না। তুমি যখন ঘরের ভেতরে ছিলে তখন কামিনী আর তারামণি কোথায় ছিল? ওরা কোথায় ছিল তা আমি বলতে পারবো না। আমি বাইরে আসার পর ওদের রাস্তায় দেখেছি। তুমি যে ঘরের ভেতর ছিলে তা আমি কিভাবে বিশ্বাস করব? কে বলবে তুমি ঘরের ভেতরেই ছিলে? আমি যে তখন ঘরের ভেতরে ছিলাম তার কোনো প্রমাণ আছে? গোয়া বাগানের রামবাবু তখন আমার ঘরে ছিলেন। রামবাবু তোমার কে হন? তিনি আমার কেউই নন, শুধু পরিচিত। রামবাবু এখন কোথায়? তিনি সেদিনই এখান থেকে চলে গেছেন। এখন কোথায় আছেন তা আমি জানি না। সম্ভবত তার নিজের বাড়িতেই আছেন। এই কয়টি কথা বিধুকে জিজ্ঞেস করে আমি এক কর্মচারীর সঙ্গে তাকে রামবাবুর বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য পাঠালাম। তারপর তারামণিকে ডেকে জিজ্ঞেস করলাম, তারামণি, তুমি এ বিষয়ে কি জানো বলো দেখি। আমি কিছুই জানি না। চাপার মৃত্যুর খবর তুমি প্রথম কবে ও কার কাছ থেকে শুনেছিলে? আমি তখন ঘুমাচ্ছিলাম। বাইরে গোলমাল শুনে ঘুম ভেঙে যায়। তখন শুনি চাপা মারা গেছে বলে চারপাশে হইচই হচ্ছে। তখন আমি ঘর থেকে বেরিয়ে দেখি রাস্তায় অনেক লোকের জটলা, জমাদার, পাহারাওয়ালা, সব জায়গা ভর্তি। পুলিশ আসার আগে তুমি ঘর থেকে বের হওনি? না মহাশয়। তুমি যে তখন ঘুমিয়েছিলে এটা আর কেউ জানে? আর কেউ জানে কি না আমি জানি না। এই কয়টি কথা জিজ্ঞেস করে আমি তারামণিকে বিদায় দিলাম। আর সেইখানেই বসে ভাবতে লাগলাম কাকে বিশ্বাস করব। খিলিওয়ালার কথা মতো এই তিনজন মেয়ে চাপার ঘরের ভেতর গিয়েছিল, কিন্তু প্রত্যেকে ভিন্ন রকম বলছে। এমন অবস্থায় কারো কথাই বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি তখন এই রকমই ভাবছি, এমন সময় প্রেমধারী নামের এক দারোয়ান এসে হাজির হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম প্রেমধারী? হ্যাঁ আগে, হ্যাঁ বাবু, আমার নাম প্রেমধারী সিংহ। আজ তুমি এই খিলিওয়ালার দোকানে গিয়েছিলে? কেন গিয়েছিলে? হ্যাঁ, ওই ওই 1 পয়সার পান কিনতে গিয়েছিলাম। তখন দোকানে আর কেউ ছিল? একটা ছেলে এসেছিল। সে কি খুব ছোট? না, একদম ছোট নয়, ওই বয়স আন্দাজে ওই 15-16 হবে। সে কোথাকার লোক? দেখে তো পশ্চিম দেশের বলেই মনে হলো। তার আর খিলিওয়ালার মধ্যে কি কথা হয়েছিল মনে করে বিস্তারিত বলো তো। ছেলেটার দোকানে এসেই খিলিওয়ালা বলল, কি খেদরেন, কোথা থেকে? ছেলেটা বলল, বেড়াতে বেড়াতে এদিকে চলে এসেছিলাম, ভাবলাম এসেছি যখন চাপার সঙ্গে একবার দেখা করেই যাই। কিন্তু তার বাড়ির সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেলাম না, বোধহয় সে ঘুমোচ্ছে। এই কথা শুনে খিলিওয়ালা বলল, চল দেখি, চল দেখি কেমন চাপা ঘুমোচ্ছে দেখি। এই বলে দুজনেই চলে গেল। আমি তখনও দাঁড়িয়েছিলাম। যাওয়ার সময় খিলিওয়ালা আমাকে বলল, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওরা কেউই আর ফিরে এলো না। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে আমি চলে গেলাম। এইটুকুই জানি আমি, এর বেশি আর তো কিছু জানি নে। প্রেমধারীকে আর কিছু জিজ্ঞেস করার দরকার মনে করলাম না, তাই তাকে বিদায় দিলাম। খিলিওয়ালা প্রেমধারীর সব কথা শুনল। ঠিক তখনই রামবাবু এসে উপস্থিত হলেন। তিনি বিধুকে চেনেন এবং মাঝে মাঝে তার বাড়িতে যান, কিন্তু গত 2 দিন ধরে তিনি একবারও এদিকে আসেননি। সেদিন বিধুর বাড়িতে তার আসার কথা বিধু যে বলেছে সেটা একেবারেই মিথ্যা। কেবল রামের কথা শুনে আমার মনে অনেক রকম সন্দেহ জাগতে লাগলো।
এখন আবার প্রেমধারীর কাছ থেকে যা জানতে পারলাম তাতে সেই সন্দেহ আরও দৃঢ় হলো। আমার এখন মনে হচ্ছে কেবলরাম আর খেদ্রেন মিলে চাপাকে খুন করেছে। চাপার সব গয়নাগাটি ওরাই লুট করেছে। আমার আরও ধারণা হলো খেদ্রেন কেবলরামের কোনো আত্মীয় অথবা খুব ঘনিষ্ঠ বন্ধু। চুরি করা গয়না ওর কাছেই আছে বলেই কেবলরাম কিছুতেই তার নাম বলছে না, এমনকি তার ঠিকানাও দিচ্ছে না। এমনকি প্রেমধারী যখন তার নাম বলল এবং সে দেখল আমরা সবাই তার নাম জেনে গেছি, তবুও সে কোনো কথাই স্বীকার করল না, বরং বলল প্রেমধারী মিথ্যে কথা বলছে। প্রেমধারীর কথা যদি সত্যি হয় তাহলে যেহেতু ওরা দুজন একসঙ্গে গিয়েছিল এবং অল্প সময় ফিরে আসবে বলে 1 ঘন্টার মতো সময় নষ্ট করেছিল, তাহলে কিভাবে বিশ্বাস করব যে এই খুন ওদের কেউ করেনি? আবার এই অঞ্চলের মেয়েদের পক্ষে এমনভাবে কাউকে খুন করা সহজ কাজ নয়। তা জানা সত্ত্বেও কেবলরামের কথা বিশ্বাস করে কিভাবে ধরব যে এই খুন ওই 3 জন মেয়েই করেছে? এই ঘটনায় ওই 3 জন মহিলার কোনো দোষ আছে কিনা তা ঠিক করাও খুব সহজ নয়। ওদের 3 জনের কথাই শুনলাম, কিন্তু কিছুই ঠিক করে বুঝতে পারলাম না। যখন দেখছি 3 জন 3 রকম কথা বলছে, তখন কার কথা সত্যি আর কারটা মিথ্যা তা বুঝবই বা কিভাবে? এই রকম নানান চিন্তা ভাবনা করে শেষমেশ ঠিক করলাম কেবলরাম আর তার সঙ্গী খেদ্রেনি এই কাজ করেছে। মেয়েরা ভয় পেয়ে উল্টো পাল্টা বলছে। এখন আমাদের প্রধান কাজ হলো খেদ্রেনের সন্ধান পাওয়া, কিন্তু কিভাবে তার খোঁজ পাওয়া যাবে তাও তখন বুঝে উঠতে পারলাম না। আমি কেবলরামের দোকান, থাকার জায়গা সব ভালোভাবে খুঁজে দেখলাম, কিন্তু চুরি যাওয়া জিনিসপত্রের কোনো খোঁজ পেলাম না। কামিনী সহ ওই 3 জন মেয়ে থেকে সন্দেহ তখনই পুরোপুরি বাদ দিইনি, শুধু আপাতত তাদের দোষারোপ করিনি। ওদের একজন কর্মচারীর জিম্মায় একটা জায়গায় রেখে দিলাম। খেদ্রেনের সন্ধান আর কোনোভাবে না পেয়ে এবার কেবলরামের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদের খোঁজ নিতে লাগলাম। তাদের কাছ থেকে যেসব নতুন লোকের নাম পেলাম তাদেরও খুঁজে বের করলাম। তবু খেদ্রেন যে কে সেই সন্ধান সেদিন আর কিছুতেই পেলাম না। রাত অনেক হয়ে গেল। কোনো উপায় না দেখে আবার ঘটনাস্থলে ফিরে এলাম। রাতের গভীরে সেখানে ফিরে দেখি তখন ওই 3 জন মহিলা সেই জায়গাতেই আছে। ওদের দেখে ভাবলাম ওরা যখন এত রকমের কথা বলছে তখন ওদের থাকার জায়গাগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। এই ভেবে একে একে 3 জনের বাড়ি ভালো করে দেখলাম। ওদের বাক্স, থলে সব ঘেটেও দেখলাম, কিন্তু কারো বাড়ি থেকে কিছুই পাওয়া গেল না। শুধু তারামণির বাক্স থেকে একটা সোনার বালা পাওয়া গেল। তারামণিকে জিজ্ঞেস করলে সে বলল এটা তার নিজের বালা। কিন্তু ভব বাড়িওয়ালি আর বাড়ির অন্য ভাড়াটিয়ারা বলল, আরে এই বালা তো চাঁপার। এই কথা শুনে প্রথমে কিছু ঠিক বুঝে উঠতে পারলাম না। শেষে রাম পোদ্দার এসে সেই সন্দেহ দূর করলো। সে বলল এই বালা সে নিজে চাপার জন্য বানিয়ে দিয়েছিল, এটা চাপারই বালা। এই বালার ওজন মেপে দেখা গেল রাম পোদ্দারের খাতায় যে ওজন লেখা ছিল তার সঙ্গেও এই বালার ওজন মিলে গেল। এই বালা যে চাপার তা কিছুতেই স্বীকার করলো না তারামণি। সে বারবার বলল এটা ওর নিজের, কিন্তু বাড়ির অন্য ভাড়াটিয়ারা সবাই বলল ওরা কোনোদিন তারামণির কাছে এই বালা দেখেনি। বালা পাওয়ার পর আমরা খুব সমস্যায় পড়ে গেলাম। ভাবলাম কেবলরাম আর খেদ্রেনকে নিয়ে আমরা যে সন্দেহ করে আসছি সেটা কি তাহলে ভুল? চাপাকে খুন করার ব্যাপারে তাহলে ওরা কিছুই জানে না? তাহলে কি তারামণি খুন করেছে? ওই কি তাহলে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা ঘটিয়েছে? আবার ভাবলাম যদি সত্যিই তারামণি খুন করে থাকে, গয়নার লোভে এই কাজ করে থাকে, তাহলে কেবল একটা বালাই বা পাওয়া গেল কেন? বাকি গয়নাগুলো কোথায়? যদি সত্যি ও সব লুকিয়ে রাখে তাহলে জানে বালা খোয়া গেছে, তাও এটা সে লুকায়নি কেন? এইরকম নানা চিন্তা করতে করতে রাত প্রায় শেষ হয়ে গেল। সেই রাতে আর কোনো কাজ করতে পারলাম না। ঘটনাস্থলে বসে থাকতে থাকতে রাত প্রভাত হয়ে গেল। তারামণি যে বাড়িতে থাকে সেই বাড়ির আর এক মহিলা আমাদেরকে পরদিন সকালে জানালো যখন চাপার মৃত্যুর ঘটনার জন্য গোলমাল হচ্ছে
তখন তারামণির ঘরে একজন পুরুষ মানুষ বসেছিল। তারামণি যেইভাবে বাইরে থেকে ঘরে ঢোকে, সেই পুরুষ লোকটা তৎক্ষণাৎ উঠে চলে যায়। আমি খোঁজখবর নিয়ে জানতে পারি সেই লোকটা কে এবং কোথায় থাকে। অনেক খোঁজাখুঁজি করেও তার বাড়িও খুঁজে বের করলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যার খোঁজে আমি গিয়েছিলাম সেই ঘটনার 2 দিন আগেই কলকাতা ছেড়ে নিজের গ্রামে চলে গেছে। সে একা না, তার সঙ্গে আরো কিছু লোকও গিয়েছিল। তাদের কাছ থেকে নিশ্চিত হলাম, হ্যাঁ, সে সত্যিই গ্রামে চলে গেছে। ঠকবাজের ফাঁদে পড়া সহজ কাজ না। শেষ পর্যন্ত জানলাম যে মহিলা আমাকে খবরটা দিয়েছিল তার সঙ্গে ওই লোকটার একটু মনোমালিন্য ছিল। সেই ঝগড়ার বদলা নিতে সে আমাকে মিথ্যে তথ্য দিয়েছিল, যাতে আমি তাকে সন্দেহ করি। পরে যখন সে বুঝলো যে আমার তদন্তে তার কথা মিথ্যে প্রমাণিত হয়েছে, তখন থেকেই তাকে আর দেখা যায়নি। সকালে ঠিক 7টার দিকে যখন আমি এই তদন্ত শেষ করে ফিরছিলাম, তখন প্রসন্ন নামে এক মহিলার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। যদিও এর আগে ওর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, তবুও আমাকে দেখে সে বলল, মশাই, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। রাস্তায় আপনাকে পেয়ে ভালোই হলো। কাল বিধু আমার কাছেই গহনাগুলো রেখে গিয়েছিল। বলেছিল যতদিন না আমি নিজে এসে নিই ততদিন তুমি এগুলো কাউকে দেবে না, আর কাউকে এসব কথা বলবে না। কিন্তু আমি শুনেছি সে কি এক গোলমালে পড়েছে। গহনার ব্যাপারে আমার যদি কোনো বিপদ হয়, এই ভয়ে আমি এগুলো আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যা ঠিক মনে করেন তাই করুন। এই বলে সে আমার হাতে একগাছি সোনার অনন্ত তুলে দিল। আমি সেই অনন্ত ভবকে দেখালাম। ভব একবার দেখেই বলল, এটা তো চাঁপার অনন্ত। ভবের বাড়ির অন্যান্য মহিলারাও বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা চিনতে পারছি, এটা চাঁপারই। এতদিন পর্যন্ত তারামণির উপর সন্দেহ ছিল, এবার আবার বিধুর দিকেও সন্দেহ চলে এলো। বিধুকে জিজ্ঞেস করলে সে পুরো ব্যাপারটাই অস্বীকার করলো। বলল, প্রসন্ন মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ওকে আমি চিনি ঠিকই, কিন্তু আমি ওর কাছে কোনো অনন্ত বা গহনা কিচ্ছু রাখিনি। আমি স্পষ্ট বুঝলাম বিধু মিথ্যে বলছে। আরও বুঝলাম যে লোকটা প্রথম থেকে মিথ্যে বলে এসেছে, তার কাছ থেকে সত্যি কথা বের করা সহজ হবে না। এদিকে কেবলরাম বুঝতে পারলো আমরা যে মামলায় তাকে সন্দেহ করে তদন্ত করছি, সেই মামলার কিছু চুরি যাওয়ার জিনিসপত্র তারামণি আর বিধুর কাছ থেকেই পাওয়া গেছে। এতক্ষণ সে চুপ করেছিল, এখন সে মুখ খুলল, বলল, মশাই, এখন তো আপনারা বুঝতেই পারেন আমি দোষী না নির্দোষ। এতদিন ধরে আপনি আমাকে না বুঝে কষ্ট দিয়ে যাচ্ছিলেন, অথচ আমি তো কিছুই করিনি। এখন তো আপনারা নিজেরাই দেখে ফেললেন আমি দোষী কিনা। তাহলে এখন আমাকে ছেড়ে দিন। আমি গরিব নিরাপরাধ লোক, আমার নিজের কাজকর্ম দেখি। গরিবের উপর আর জুলুম করবেন না স্যার। এখন যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন তাদের নিয়ে তদন্ত করে আমাকে ছাড়ুন। কেবলরামের কথা শুনে আমার ভালো লাগলো না। আমি বললাম, শোনো কেবলরাম, যতক্ষণ পর্যন্ত সব গহনা উদ্ধার না হবে ততক্ষণ আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তুমি যতই নিজেকে নির্দোষ বলে দাবি করো, আমি কিছুতেই বিশ্বাস করব না যে তুমি কিছুই জানো না, ঠিক আছে? এই বলে আমি ওকে চুপ করিয়ে দিলাম বটে, কিন্তু মন থেকে সন্দেহ কিছুতেই দূর হলো না। কে দোষী আর কে নির্দোষ এই ভাবনা অনেক করলাম, কিন্তু কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না। তাই সবাইকে নিয়েই আবার নতুন করে তদন্ত শুরু করলাম। কামিনীর কাছ থেকে কোনো গয়না পাইনি, কিন্তু এবার তাকেও বাদ দিলাম না। সবার সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে লাগলাম। কখনো কামিনীকে বললাম, বিধু সব কথা কিন্তু বলে ফেলেছে, তুমি কিছু বলবে না? আবার কখনো বিধুকে বললাম, তারামণি তো সব স্বীকার করেছে, তুমি মিথ্যে বললে লাভ কি? তারপর কখনো তারামণিকে বললাম, বিধু আর কেবলরাম কিছুই গোপন করছে না, কিন্তু সব বলে ফেলেছে। এইভাবে আমি এক একজনকে এক একভাবে চালাকি করে ফাঁসানোর চেষ্টা করলাম, কিন্তু কেউই কিছুই বলল না, কেউই কিছু স্বীকারই করলো না। তবে মনে হলো কামিনী যেন একটু নরম হয়ে এসেছে, একটু যেন
বেশি ভয় পাচ্ছে। আমি কেবলরামকে বললাম, তোমার আর কিছু বলার আছে? খেদ্রেনকে আমরা জেরা করেছি, ও যা বলেছে তাতে তোমার আর রক্ষা নেই। যদি এখনই সব স্বীকার করো তাহলে তোমার একটু হলেও উপকার হতে পারে, না হলে এবার তুমি রক্ষা পাবে না। কিন্তু আমার কথা শুনে কেবলরাম বলল, খেদেরন কি বলেছে? আমার সামনে এসে বলুক স্যার, তখনই বোঝা যাবে সে মিথ্যে বলছে না সত্যি। আমি বললাম, সময় মতো খেদ্রেনকে তোমার সামনে হাজির করব। এই বলে কেবলরামের কাছ থেকে চলে এলাম। ভাবলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অন্যদের কাছ থেকে সহজে কিছু জানা যাবে না, শুধু কামিনী কিছু বলতে পারে। তাই ঠিক করলাম কামিনী যার কথা সবচেয়ে বেশি বিশ্বাস করে এমন কাউকে খুঁজে বের করতে হবে। যদি সে তাকে মনের কথা বলে তাহলে হয়তো আমরা কিছু জানতে পারবো। এই ভেবেই আমি খুঁজতে লাগলাম কামিনীর খুব কাছের বা আপন কেউ আছে কি না। অনুসন্ধান করে জানতে পারলাম শোভাবাজারের হরিনাথ দত্ত নামের একজন লোক কামিনীকে প্রতিপালন করে। হরিনাথ প্রতি মাসে 10 টাকা করে কামিনীকে দেয় এবং প্রায় প্রতিদিন 1-2 ঘন্টা কামিনীর বাড়িতে কাটায়। হরিনাথের ঠিকানা পেয়ে আমি আমার একজন কর্মচারীকে ওর কাছে পাঠালাম। হরিনাথ তখন বাড়িতেই ছিল। ডাকতে এসে আমাদের কাছে চলে এলো। হরিনাথ আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি তাকে চিনে ফেললাম। সে আমার পূর্ব পরিচিত। আমি আমার মনের কথা স্পষ্ট করে তাকে বললাম এবং আরও বললাম, তুমি ভালো করে কামিনীকে বোঝাও যেন সে আমার কাছে সব কথা খুলে বলে। যদিও নিজে কোনো দোষ করে থাকে তবু আমি এমন ব্যবস্থা করব যাতে ওর কোনো বিপদ না ঘটে। আমি শুধু সত্যটা জানতে চাই, ভালো হোক মন্দ হোক, সে দোষী হোক বা নির্দোষ, আমার কাছে যেন কিছু না লুকায়। ঠিক আছে? চাপার মৃত্যুর পেছনে যে রহস্য আছে বা কে তাকে হত্যা করেছে এসব যদি সে খুলে বলে তাহলে তার কোনো ক্ষতি হবে না, বরং সে আমাদের কাছ থেকে অনেক উপকারই পাবে। সেটা পরে তুমিই বুঝবে। হরিনাথ আমাকে অনেক দিন ধরেই চিনত, তাই সে রাজি হয়ে কামিনীকে নিয়ে তার ঘরে চলে গেল। আমরা সেখানেই অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা কেটে গেল। তারপর হরিনাথ এসে বলল, বাবু, কামিনী যা বলবে আপনি একা গিয়ে আগে শুনে আসুন, তারপর যা করার করবেন। আমি হরিনাথের সঙ্গে কামিনীর ঘরের ভিতর গেলাম এবং কামিনী যেখানে বসেছিল সেখানে বসে পড়লাম। হরিনাথ বলল, কামিনী, তুমি যা জানো সব খুলে বলো, ভয় পেও না। তুমি আমাকে যেমন বিশ্বাস করো বাবুকে তেমনই বিশ্বাস করতে পারো। হরিনাথের কথা শুনে কামিনী বলল, যখন আপনি আমাকে খাওয়াচ্ছেন এবং যখন আপনি নিজে বলছেন তখন ভালো হোক বা মন্দ যাই হোক না কেন আমি যতটা জানি সব বলবো, এতে আমার যা হওয়ার তাই হবে। এই বলে কামিনী আমার দিকে ফিরে বসলো এবং বলতে শুরু করলো, বাবু, গতকাল দুপুর আনুমানিক 12টার সময় আমি খেয়ে বাড়ি থেকে বের হই। বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম একজন লোক রাস্তা থেকে এসে চাপা চাপা করে ডাকতে লাগলো। কোনো উত্তর না পেয়ে সে বারবার চাপার দরজায় ধাক্কা দিতে লাগলো। তাতেও কোনো সাড়া না পেয়ে সে কেবলরামের পানের দোকানের দিকে চলে গেল। কেবলরাম তখন দোকানেই ছিল, আরেকজন লোক তার পাশে ছিল। তুমি কি সেই লোকটার নাম বলতে পারো? আগে জানতাম না, এখন শুনেছি তার নাম প্রেমধারী। তারপর কি হলো? যে লোকটা প্রথম চাপাকে ডাকছিল সে কেবলরামের কাছে গিয়ে কিছু বলল। তখন কেবলরাম দোকান ছেড়ে তার সঙ্গে চাপার দরজার কাছে এলো। তুমি কি মনে করো এই লোক দুজন কোন প্রদেশের? ওরা কোটটা। কেবলরামও মনে হয় ওই দিকেরই লোক। তারপর কি হলো? প্রথমে কেবলরাম নিজেই দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন সে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। গলির মধ্যে একটা লোহার পাত পড়েছিল, যেমন লোহার চাং দিয়ে কাপড়ের গাইড বাঁধা হয়। সেটা তুলে এনে
দরজার ফাঁকে ঢুকিয়ে দিল, দরজাটা খুলে ফেললো। তারপর ওরা দুজন মিলে ঘরে ঢুকে পড়লো। ওরা যে লোহার পাত দিয়ে দরজা খুলেছিল সেটা পরে কি করলো জানো? দরজা খুলে ফেলার পর সেটা যেখানে ছিল সেখানেই ফেলে দিল। এখনো কি সেটা ওই জায়গায় আছে? আমার মনে হয় আছে। আজ 1 ঘন্টা আগেও দেখেছি ওটা সেখানেই ছিল। ওরা ঘরে ঢোকার পর কি হলো? ওরা ঘরে ঢুকে কি করলো তা আমি জানি না, কিন্তু অনেকক্ষণ ধরে ভেতরে থাকছিল আর ঘরে জিনিসপত্র নাড়াচাড়ার একটা আওয়াজ হচ্ছিল। তখন আমার সন্দেহ হলো। আমি আস্তে আস্তে গলির মধ্যে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম চাপা মৃত অবস্থায় তার খাটের ওপর পড়ে আছে। গায়ে যেসব গয়না ছিল কিছুই নেই, কেবল রাম আর ওর সঙ্গী জিনিসপত্র গুছিয়ে পোটলা বাঁধছে। এসব দেখে আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, তোমরা কি করেছ? আমি এখনই সবাইকে জানিয়ে দিচ্ছি। আমার কথা শুনে ওরা কিছুটা ভয় পেল বলে মনে হলো। কেবলরাম বলল, তুমি যদি এখন ঝামেলা করো তাহলে আমরা সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেবো। এইসব জিনিসপত্র সহ তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব। কিন্তু যদি চুপচাপ থাকো, কাউকে কিছু না বলো, তাহলে তোমাকে কিছু অংশ দেব। ওদের এই কথা শুনে আমার মনে ভয়ও লাগলো, আবার লোভও হলো। তাই কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। কেবলরাম একটা সোনার অনন্ত গাছি আমায় হাতে দিয়ে বলল, এইটা রাখো, কিন্তু সাবধান, এই কথা যেন কেউ জানতে না পারে। আমি গাছিটা নিয়ে সেখান থেকে চলে এলাম। গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় এসে দেখি সামনে বিধু আর তারামণি। আমাকে গলি থেকে বের হতে দেখে ওরাও গলির ভেতরে ঢুকে গেল। আমি নিজের বাড়িতে ফিরে এলাম এবং বাইরে আর বের হইনি। পরে যখন চাপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, রাস্তার উপর লোকজন ভিড় করলো, তখন আমি বাইরে এলাম। এরপর পুলিশ এসে অনুসন্ধান করলো। আমি এতটুকুই জানি, তার বেশি কিছু জানি না। বিধু আর তারামণি কিছু পেয়েছিল কি? না বাবু, আমি তা জানি না। ভয়ে ওদের কিছু জিজ্ঞেস করতেও সাহস পাইনি। তুমি শুধু একটা অনন্তই পেয়েছো? হ্যাঁ বাবু, শুধু ওটাই, আর কিচ্ছু দেয়নি। গাছিটা কোথায়? আমার কাছেই আছে। এই বলে কামিনী ঘরের ভিতর থেকে মাটির নিচে লুকানো সেই অনন্ত গাছিটা বের করে দিল। আগেই যে একটা গাছি পাওয়া গিয়েছিল, এটা ছিল তার চূড়া। আগে আমি ভাবছিলাম কামিনীর কথা কতটা বিশ্বাস করা যায়, কারণ যে একজন চরিত্রহীন মহিলা একবার মিথ্যে কথা বলেছে, সে আবার সত্য বলছে কিনা তা কিভাবে বোঝা যায়। কিন্তু সে যখন নিজের দোষ স্বীকার করলো এবং নিজের ঘর থেকেই সেই গয়না বের করে দিল, তখন আর সন্দেহ রইল না। এবার তার কথাগুলোকে সত্য বলেই বিশ্বাস করলাম। এইসব জানা গেল তখন সকাল 10টা বাজে। অনুসন্ধান কিছুক্ষণের জন্য থামিয়ে আমি সেখান থেকে ডেড হাউসে গেলাম, কারণ বুঝতে চাচ্ছিলাম যে কামিনী এবার সত্যি বলছে কিনা। গিয়ে দেখি চাপার দেহ তখনও সেখানেই পড়ে আছে। ডাক্তার সাহেব এখনো ময়না তদন্ত শুরু করেননি। আমিও অপেক্ষা করতে লাগলাম। প্রায় 11টার সময় ডাক্তার এসে ময়না তদন্ত শুরু করলেন এবং প্রায় 2 ঘন্টা পরে সেটা শেষ করলেন। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু, মৃত্যুর কারণ কি? উনি বললেন, পোস্টমর্টেম রিপোর্টেই সব জানা যাবে। এই বলে একটা কাগজ দিলেন। পড়ে জানলাম বহুদিন ধরে চাপার হৃদরোগ ছিল, সেই কারণেই তার হঠাৎ মৃত্যু হয়েছে। এবার আমি বুঝতে পারলাম যে কামিনী এবার সত্যি কথাই বলছে। ওর কাছ থেকে পাওয়া অনন্ত গাছি আমি নেইনি, ওর কাছেই রয়ে গেল। আমি নিজের অনুসন্ধান শেষ করে বাড়ি ফিরে গেলাম। পাঠকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অবস্থায় তদন্ত কেন শেষ করে দেওয়া হলো। এর উত্তরে শুধু বলি, যদি আপনারা দয়া করে দণ্ডবিধির 404 ধারা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ক্ষমতা কত দূর।
যারা আইন জানেন না তাদের জন্য বলে দিই, কিছু কিছু অপরাধ আছে যার তদন্ত পুলিশ নিজের থেকে করতে পারে না। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সেই তদন্ত নিষিদ্ধ। 404 ধারাও সেই রকম একটি ধারা। এর ভাষ্য এই রকম, কারো মৃত্যুর সময় যদি তার নামে কোনো সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তি যার প্রাপ্য, তার হাতে না গিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্যে সেই সম্পত্তি ব্যবহার করে বা কাজে লাগায়, তাহলে তা পুলিশের একক তদন্তের বিষয় নয়। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের রচনা বিষম সমস্যা। গল্পটিতে অভিনয় করতে আমাদের সাহায্য করেছেন বেশ অনেকগুলি শিল্পী। তারা কারা? বর্ণালী, সুরজিৎ, তানিশা, অরবিন্দ মিশ্র, আরজে সঞ্চিতা, অদ্রিজা, শ্রমণ, শুভলক্ষ্মী, আর সেই সর্বঘাটের কাঠালিকলা এই আমি ছিলাম কথকের জায়গায়। যাই হোক, এবার গল্পটা কেমন লাগলো আমাদের বলতে হবে কিন্তু, আর আমাদেরকে লাইক কমেন্ট করতে হবে তো, তবেই তো আরও উৎসাহিত হব আমরা। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিয়ে যেও। আজ তবে আসি, আগামী সপ্তাহে আমরা আবার আসব আরও একটি নতুন গল্প শোনাতে। কেমন? ভালো থাকবেন, ধন্যবাদ।